তুবা, আর ঠিক কতদিন সময় লাগবে আমার এই সব বুঝতে শুনি? গালিব, আমার সাথে আছো তো বেশি না 2 বছরে তুমি রোমান্স করায় প্রো হয়ে যাবে সুইটহার্ট। এখন অনেক কথা হয়েছে, চলো এখন পড়তে বসতে হবে। তুবা, এখন না, এখন খেতে চলুন, আজ সবাই একসাথে খাবো। আমি মেয়েকে বলছি খাবার রেডি করতে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তুবা নিচে গিয়ে কারিমা খাতুনকে খাবার রেডি করতে বলল। 8টা বেজে গেছে, তৌহিদ খান খাবার টেবিলে চলে এসেছে, একটু পরে গালিব ও নিচে আসলো। 3জন খাওয়া শেষ করে তৌহিদ খান নিজের রুমে চলে গেল। গালিব, সুইটহার্ট 5 মিনিটের রুমে এসে পড়তে হবে। সামনে তোমার পরীক্ষা আর তুমি তাল বাহানা করছো। তুবা, বাবা ঔষধ দিয়ে যাচ্ছি। গালিব, আমি আব্বুকে ঔষধ দিচ্ছি, তুমি যাও বই রেডি করো। তুবা গালিবের কথা মত উপরে চলে গেল। গালিব তৌহিদ খানের রুমে গিয়ে ঔষধ দিচ্ছে। তৌহিদ খান, আজ তুই এলি ঔষধ দিতে, বৌমা কোথায়? গালিব, আব্বু পড়তে পাঠালাম, সামনে পরীক্ষা আর ওর তো কিছু মনে নেই, তাই নতুন করে সব শিখাতে হচ্ছে। তৌহিদ খান, আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওকে পড়তে বসাও। গালিব চলে এলো নিজের রুমে, এসে দেখে তুবা ড্রেসিং টেবিলে বসে চোখে কাজল দিচ্ছে। গালিব, সুইটহার্ট, এটা কি সাজার সময়? আমি তোমাকে পড়তে পাঠালাম আর তুমি কি না এসে সাজুগুজু শুরু করে দিয়েছ? তুবা, একটু সাজগুজ করে পড়তে বসলে প্রফেসর জামাইয়ের যদি রাগ কন্ট্রোল হয়, তাই একটু সেজে নিচ্ছি। গালিব মুচকি হেসে বলল। গালিব, কুম, রাগ তো কন্ট্রোল করে নিব, কিন্তু সেজে পড়তে বসলে নিজের শরীরকে কিভাবে কন্ট্রোল করব সুইটহার্ট? ড্যাশ 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 ড্যাশ। জিসান অনির উপরে রাগ করে আছে, তাই রাতে না খেয়ে রুমে বসে বসে আর্ট করছে। জিসান অবসর নেয়ার পরে কোনো কাজ নেই, তাই বাড়িতেই থাকে সব সময়। তাই মাঝে মাঝে আর্ট করে। মিসেস ফাতেমা অনিকে জিসানকে ডাকতে পাঠালো। অনি এসে দরজায় দাঁড়িয়ে আছে। জিসান দেখল একবার, তারপর আবার নিজের কাজে মন দিল। অনি এভাবেই 10 মিনিট দাঁড়িয়ে থাকলো। জিসান আর সহ্য করতে না পেরে অনিকে ডাকল। অনি জিসানের কাছে আসলো। জিসান অনির দিকে তাকিয়ে বলল, জিসান, দোষ তুমি করবে আর রাগকে ভাঙাবে শুনি। অনি, আপনি, আপনি, আপনি। জিসান, রানাবউ, তুমি এত ঢং করো কেন? অনি, কারণ আমি আপনার ওয়ান এবং অনলি শখের নারী, তাই। জিসান, যাই বলো, আমি তোমার মন গড়া কথাই বলছি না। অনি, দরজাটা বন্ধ করে আসি, তারপরে বোঝা যাবে। অনি দরজা বন্ধ করে আসলো জিসানের কাছে। এসে জিসানের দিকে মুখ করে কলে বসে পড়ল। জিসান নিজের 2 হাত অনির কাঁধে রেখে বলল, জিসান, দোষ করে দোষ মেনে নিতে শিখো রামাবউ। অনি, দোষকার সেটা পরে নির্ধারণ করিয়াল। অনি জিসানের ঠোঁট দখল করে নিল। 5 মিনিট কিস করার পরে ঠোঁট ছেড়ে দিয়ে বলল, অনি, সরি, ভুল আমার ছিল, এখন খেতে চলুন। জিসান, সরি বলার এই টেকনিকটা আমার ভালো লেগেছে বেবি। জিসান অনিকে নিজের কাছে টেনে নিয়ে অনির ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলে। অনি ছাড়ার চেষ্টা করছে, কিন্তু জিসান শক্ত করে ধরে রেখেছে। অনেকক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, জিসান, আমিও সরি রাঙাবউ। দোষ যার হোক, এভাবে সরি বলতে হলে আমি বারবার সরি বলতে রাজি আছি। অনেক ধরে অনি জিসানকেও আসছে না দেখে মিসেস ফাতেমা নিচ থেকে ডাকতে শুরু করে দিল। অনি মিসেস ফাতেমার ডাক শুনে চিল্লায় বলল, আসছি আম্মু। তুবা, আর ঠিক কতদিন সময় লাগবে আমার এই সব বুঝতে শুনি? গালিব, আমার সাথে আছো তো বেশি না 2 বছরে তুমি রোমান্স করায় প্রো হয়ে যাবে সুইটহার্ট। এখন অনেক কথা হয়েছে, চলো এখন পড়তে বসতে হবে। তুবা, এখন না, এখন খেতে চলুন, আজ সবাই একসাথে খাবো। আমি মেয়েকে বলছি খাবার রেডি করতে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তুবা নিচে গিয়ে কারিমা খাতুনকে খাবার রেডি করতে বলল। 8টা বেজে গেছে, তৌহিদ খান খাবার টেবিলে চলে এসেছে, একটু পরে গালিব ও নিচে আসলো। 3জন খাওয়া শেষ করে তৌহিদ খান নিজের রুমে চলে গেল। গালিব, সুইটহার্ট, 5 মিনিটের রুমে এসে পড়তে হবে। সামনে তোমার পরীক্ষা আর তুমি তাল বাহানা করছো। তুবা, বাবা ঔষধ দিয়ে যাচ্ছি। গালিব, আমি আব্বুকে ঔষধ দিচ্ছি, তুমি যাও বই রেডি করো। তুবা গালিবের কথা মত উপরে চলে গেল। গালিব তৌহিদ খানের রুমে গিয়ে ঔষধ দিচ্ছে। তৌহিদ খান, আজ তুই এলি ঔষধ দিতে, বৌমা কোথায়? গালিব, আব্বু পড়তে পাঠালাম, সামনে পরীক্ষা আর ওর তো কিছু মনে নেই, তাই নতুন করে সব শিখাতে হচ্ছে। তৌহিদ খান, আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওকে পড়তে বসাও।
গালিব চলে এলো নিজের রুমে, এসে দেখে তুবা ড্রেসিং টেবিলে বসে চোখে কাজল দিচ্ছে। গালিব, সুইটহার্ট, এটা কি সাজার সময়? আমি তোমাকে পড়তে পাঠালাম আর তুমি কি না এসে সাজুগুজু শুরু করে দিয়েছ? তুবা, একটু সাজগুজ করে পড়তে বসলে প্রফেসর জামাইয়ের যদি রাগ কন্ট্রোল হয়, তাই একটু সেজে নিচ্ছি। গালিব মুচকি হেসে বলল। গালিব, রাগ তো কন্ট্রোল করে নিব, কিন্তু সেজে পড়তে বসলে নিজের শরীরকে কিভাবে কন্ট্রোল করব সুইটহার্ট? ড্যাশ 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 ড্যাশ। জিসান অনির উপরে রাগ করে আছে, তাই রাতে না খেয়ে রুমে বসে বসে আর্ট করছে। জিসান অবসর নেয়ার পরে কোনো কাজ নেই, তাই বাড়িতেই থাকে সব সময়। তাই মাঝে মাঝে আর্ট করে। মিসেস ফাতেমা অনিকে জিসানকে ডাকতে পাঠালো। অনি এসে দরজায় দাঁড়িয়ে আছে। জিসান দেখল একবার, তারপর আবার নিজের কাজে মন দিল। অনি এভাবেই 10 মিনিট দাঁড়িয়ে থাকলো। জিসান আর সহ্য করতে না পেরে অনিকে ডাকল। অনি জিসানের কাছে আসলো। জিসান অনির দিকে তাকিয়ে বলল, জিসান, দোষ তুমি করবে আর রাগকে ভাঙাবে শুনি। অনি, আপনি, আপনি, আপনি। জিসান, রানাবউ, তুমি এত ঢং করো কেন? অনি, কারণ আমি আপনার ওয়ান এবং অনলি শখের নারী, তাই। জিসান, যাই বলো, আমি তোমার মন গড়া কথাই বলছি না। অনি, দরজাটা বন্ধ করে আসি, তারপরে বোঝা যাবে। অনি দরজা বন্ধ করে আসলো জিসানের কাছে। এসে জিসানের দিকে মুখ করে কলে বসে পড়ল। জিসান নিজের 2 হাত অনির কাঁধে রেখে বলল, জিসান, দোষ করে দোষ মেনে নিতে শিখো রাঙাবউ। অনি, দোষকার সেটা পরে নির্ধারণ করিয়ান। অনি জিসানের ঠোঁট দখল করে নিল। 5 মিনিট কিস করার পরে ঠোঁট ছেড়ে দিয়ে বলল, অনি, সরি, ভুল আমার ছিল, এখন খেতে চলুন। জিসান, সরি বলার এই টেকনিকটা আমার ভালো লেগেছে বেবি। জিসান অনিকে নিজের কাছে টেনে নিয়ে অনির ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলে। অনি ছাড়ার চেষ্টা করছে, কিন্তু জিসান শক্ত করে ধরে রেখেছে। অনেকক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, জিসান, আমিও সরি রাঙাবউ। দোষ যার হোক, এভাবে সরি বলতে হলে আমি বারবার সরি বলতে রাজি আছি। অনেক ধরে অনি জিসানকেও আসছে না দেখে মিসেস ফাতেমা নিচ থেকে ডাকতে শুরু করে দিল। অনি মিসেস ফাতেমার ডাক শুনে চিল্লায় বলল, আসছি আম্মু। অনি, তাড়াতাড়ি নিচে আসুন, আম্মু না খেয়ে বসে আছে। জিসান, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। গালিব সেই 3 ঘন্টা থেকে তোবাকে পড়িয়েই যাচ্ছে। তোবার আর পড়তে মন চাচ্ছে না, তাই সে দুষ্টুমি শুরু করে দেয়। গালিব পড়া বুঝাচ্ছে, তোবা না পড়ে গালিবের পাশে চেয়ে আছে আর হুম হুম করছে। গালিব বুঝাতে বুঝাতে বুঝতে পারে তুবার পড়ায় মন নেই। গালিব তুবার দিকে তাকানোর সাথে সাথে তুবা চোখ নিচে নামিয়ে নেয়। গালিব আবার পড়ানো শুরু করে। সেম আবার কিছুক্ষণ পরে তুবা দুষ্টুমি শুরু করে দেয়। গালিব এবার তুবাকে বলল, গালিব, আমার কিছু করতে মন চাচ্ছে তোমাকে। তুবা, বেডে চলুন, তারপরে যা মন চায় করিয়েন। গালিব, তাহলে তো আর কাজটা করা হবে না। তুবা, তাহলে যা মন চায় করুন। গালিব, মন চাচ্ছে কষে 2টা চড় মারি তোমাকে। 1 সপ্তাহ বাদে পরীক্ষা, আর উনি না পড়ে দুনিয়ার যত দুষ্টুমি আছে করে বেড়াচ্ছে। তুবা ভেবে কতই কান্না করে দিল। গালিব, এখানে কান্না করার কি হইল, আশ্চর্য তো। তুবা, আপনি আমাকে খালি খালি বকা দিচ্ছেন। সেই 3 ঘন্টা থেকে একটানা পড়াচ্ছে, একটুও ব্রেক দেননি তো কি করব আমি। তুবা কান্না করেই যাচ্ছে। গালিব আর থাকতে না পেরে চেয়ার থেকে উঠে তুবা কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তুবার গালে হাত দিয়ে বলল, গালিব, সুইট হার্ট, আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি বড় হচ্ছ। আচ্ছা, আজকের মতো ছুটি। তবে পড়তে হবে তো। তা না হলে তো পরীক্ষায় ডাব্বা মারবে, তখন লোকজন বলবে শিল্পপতি তৌহিদ খানের ছেলের বউ পরীক্ষায় ডাব্বা মারছে। তুবা চোখ মুছতে মুছতে বলল, তুবা, এতটা ভাবিয়েন না, আমি ভালো রেজাল্ট করব, এটা ভরসা করতে পারেন। গালিব তুবার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বউ। তুবা, এখন তাহলে আমরা কি করব? গালিব, এখন আদর করব, তারপরে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব। তুবা, চলুন না সাদে যাই, অনেক দিন হয় সাদে যাই না। গালিব, ওকে সুইটহার্ট, চলো তাহলে। দুইজন হাতে হাত মিলিয়ে সাদে চলে গেল। জ্যোৎস্নার আলোয় যেন তুবাকে অপরূপ সুন্দর লাগছে। তুবা, কি দেখছেন এভাবে? গালিব, সুইটহার্ট, আল্লাহ তাআলা তোমাকে মনে হয় নিজ হাতে তৈরি করেছে, তাই তুমি এত সুন্দর। তুবা, আপনি আমাকে মন থেকে ভালোবাসেন তো, তাই আমাকে এত সুন্দর লাগে আপনার কাছে। গালিব, তাই নাকি? তুবা,
আব্বু বলতো আপনি যাকে মন থেকে ভালোবাসেন সে সব সময় আপনার কাছে শ্রেষ্ঠ সুন্দর মানুষ। এই কথাটা বলে তুবার তার আব্বুর কথা মনে পড়ে গেল। গালিব, সুইটহার্ট তুমি সুস্থ হচ্ছে? ইয়েস ইয়েস। তুবা অবাক হয়ে বলছে। তুবা, কি বলছেন এই সব? গালিব, তুমি কিছুক্ষণ আগে তোমার আব্বুর বলা কথা বলেছ, তোমার তো কিছু মনে নেই, তাহলে এটা কিভাবে বললে? তার মানে তোমার স্মৃতি ফিরেও আসছে। আমি অনেক খুশি, আমরা কালকে আমার ডক্টরের কাছে যাব। গালিব খুব খুশি, তাড়াতাড়ি করে জিসানকে ফোন দিল, ফোন দিয়ে সব বলল। কালকে ডক্টরের কাছে যাবে? জিসান, অনি, মিসেস ফাতেমা সহ সবাই কথা বলা শেষ করে। গালিব অনেক খুশি, অন্তত আশার আলো তো খুঁজে পেয়েছে। তুবা, আপনি এত খুশি কেন বলুন তো, কিছু কথা মনে এসেছে? গালিব, কিছু কথা মনে আসার সিমটমস বলে দিচ্ছে তুমি সুস্থ হচ্ছ। তুবা, আচ্ছা শুনুন না, খুব গান শোনার ইচ্ছা করছে, একটা গান শুনি। গালিব, ওকে কোন গান শুনবে বলল, আমি প্লে করে দিচ্ছি। তুবা, আপনি গাইবেন? যে কোনো গান আমি শুনব। গালিব, আমি গান গাইব। তুবা, হুম গাইবেন কেন, আপনি গান গাইতে পারেন না? আপনি তো আমার অলরাউন্ডার জামাই যে সব পারে। গালিব, ওকে আমার সুইটহার্ট শুনতে চেয়েছে আর আমি শোনাবো না, এটা কখনো হতে পারে? টিল 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 মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয়, আধার কালোর খুনসুটি, ঝড়ের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার, বিষণ্ণতার ছুটি, তারই সাথে খেলনা পাতে, অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবুও সে দাঁড়িয়ে আসি, চলনা সুজন মিলে দুজন, নিলয় আকাশে বাসি, দেখুক লোকে দুচোখে, তোর ওই দুচোখের হাসি, চলনা সুজন হারায় দুজন, বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে, কতটা ভালোবাসি। গালিব থামল, পরের লিরিক গাইতে যাবে তার আগে তুবা গাওয়া শুরু করল। চোরাবালির পিছু টানে, বুঝি না এ ভাষার মানে, অশান্ত মন, কি উজাতন খোদা জানে, ঘরের কাজে সকাল সাজে, জিওমিতির বাজে বাজে, কিসের ছায়া, এখন মায়া বুঝি না যে, ধীরে ধীরে চেনা ভিড়ে, অচেনা বাড়াবাড়ি, অবুঝ এ মন কি জ্বালাতন, এ কেমন আহাজারি, চলনা সুজন মিলে দুজন, আরেকটু খুনঘুরি, দেখুক লোকে এ দুচোখে, ছায়ার যে শুধু তরি, চলনা সুজন মিলে দুজন, অচেনা শহর গড়ি, সেই শহরে আপন করে, বৃষ্টি ফোঁটা হয়ে জড়ি, বাদাম খুশাই ভালোবাসায়, নিয়ন আলোয় কাছে আসাই, স্মৃতির খাতায়, চোখের পাতায় কিসের ফাঁকি, আপন কথার গোপন ব্যথায়, বন্দি, খাঁচার বিষণ্ণতায়, কিসের জ্বালা বিষের মালায়, বুঝ নাকি, গোপন করে আপন তরে, বুকের পাজরে রাখি, ঘুমের বড়ি দিয়ে আড়ি, হৃদয় বাড়িতে থাকে টিল টিল টিল। গালিব, সুইটহার্ট তুমি এত সুন্দর গান গাও, এটা তো আমার জানা ছিল না তো। তুবা, আমি নিজেও জানি না আমি গান গাইতে পারি। গালিব, আচ্ছা চলো তাহলে এখন ঘুমাতে যাই, কালকে ডক্টরের কাছে যেতে হবে। সকাল বেলা উঠে তুবা ফ্রেশ হয়ে পড়তে বসে, গালিব জিম থেকে এসে দেখে তার সুইটহার্ট পড়ছে, এটা দেখে গালিব মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। গালিব এসেছে এটা তুবার হুসনে এসে পড়ায় ব্যস্ত। গালিব তুবাকে ডিস্টার্ব না করে তহিদ খানের ঘরে গেল তহিদ খানের সাথে কিছু কথা বলতে। গালিব, আব্বু আসবো ভিতরে? তৌহিদ খান, এসো, কিছু বলবে আবরার? গালিব, তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি আব্বু। তৌহিদ খান, হুম বলল, কি বলতে চাও? গালিব, আব্বু আমি তুবাকে নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। তৌহিদ খান, হুম তো বলো, আমি শুনছি। গালিব, আব্বু আমি তুবার হায়ার স্টাডির জন্য ওকে নিয়ে অন্য দেশে যেতে চাচ্ছিলাম। তৌহিদ খান, বৌমার আর লেখাপড়া করে কি হয়ে, আমরা তো আর তাকে চাকরি করাবো না। আর আমার তো দাদু হওয়ারও ইচ্ছে হচ্ছে, সেটা না করে কি সব বলছো তুমি? গালিব, আব্বু তুমি এখন কোন যুগে পড়ে আছো একটু বলবে? আমি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করব, আমি চাই না ও কারো বোঝা হয়ে থাক। আমি মনে করি প্রতিটা মেয়ের প্রতিষ্ঠা হওয়া দরকার নিজের জন্য, সাথে নিজে বাচ্চার জন্য। তৌহিদ খান, তুমি কি বলতে চাচ্ছ তুমি আবার বাইরে চলে যাবে? গালিব, হুম আব্বু, শুধু তোমার স্টাডির জন্য। তৌহিদ খান, আচ্ছা বৌমা আগে পরীক্ষা দিক, রেজাল্ট আসুক, তারপরে না হয় দেখা যাবে। গালিব উঠে দাঁড়িয়ে বলল, প্যান্টের পকেট হাত ঢুকিয়ে বলল। গালিব, দেখা যাক না আব্বু, এটা আমার ফাইনাল ডিসিশন। গালিব চলে গেল। তুবা তখনও পড়ছিল, গালিব পিছন থেকে তুবাকে জড়িয়ে ধরে বলল। গালিব, সুইটহার্ট পড়ায় অনেক মন দিয়েছ মনে হচ্ছে। তুবা, কেন জানি পড়তে ভালো লাগছে আর মনে হচ্ছে এগুলো আমি আগেও পড়েছি তাই রিভিশন দিচ্ছি। গালিব,
এখন চলো খাওয়া করে ডক্টরের কাছে যেতে হবে। তুবা, কয়টা বাজে? গালিব, 8টা বাজতে আর কিছু সময় বাকি। তুবা, এমা আমি তো বাবাকে আজ ওষুধ দিতেই ভুলে গেছি। তুবা তাড়াতাড়ি করে তৌহিদ খানের রুমে গেল। তৌহিদ খান, কি রে মা, এত হন্তদন্ত হয়ে আসলি কেন? তুবা, বাবা আপনার ঔষধটা। তৌহিদ খান, আমি খেয়ে নিয়েছি। তুবা, আসলে বাবা আমি পড়তে পড়তে খেয়াল করিনি ঘড়ির দিকে। তৌহিদ খান, সমস্যা নেই, তুই মন দিয়ে লেখাপড়া কর। তুবা, আচ্ছা আপনি খেতে আসুন, আমি খাবার রেডি করছি। গালিব, তুবা বসে আছে ডক্টরের চেম্বার, ডক্টর রিপোর্ট দেখছে। ডক্টর, মিস তুবা আপনার তো অনেক উন্নতি হয়েছে। ঠিকমতো ওষুধ খেলে আপনি খুব তাড়াতাড়ি আপনার স্মৃতিশক্তি ফিরে পাবেন আশা করা যায়। গালিব তুবা ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসলো। গালিব অনেক খুশি, তাই তুবাকে বলল, গালিব সুইটহার্ট, আমি কি একটা তোমাকে চুমু দিতে পারি? তুবা, কি, পাবলিক প্লেসে এসব? গালিব, কেন, আমি তো আমার বউকে চুমু খাবো, তাতে পাবলিকের কি? তুবা আর কিছু না বলে মাথা নাড়িয়ে সায় দিল। গালিব তুবার গালে একটা চুমু দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তুবা লজ্জায় লাল হয়ে গেছে। গালিব আবার মাথা ঝুঁকে অন্য গালে চুমু খেলে। তুবা চুমকে গিয়ে বলল, তুবা, কি একবার খেতে দিয়েছি বলে কি বারবার চুমু খাবেন? গালিব, চুমু দিব না তাহলে আর? ভালো লাগেনি তোমাকে? তুবা, আমাকে জিজ্ঞেস করিয়েন না, আমার কাছে উত্তর নেই। লাজুক হেসে। গালিব তুবার কথা শুনে হেসে তুবার ঠোঁটে ছোট করে একটা চুমু দিয়ে দিল। তুবা তো গালিবের এমন কাণ্ডে কান লাল হয়ে গেছে লজ্জায়। তুবা, আজ বাড়ি চলুন, আমি দেখাচ্ছি মজা। দুইজন বাড়ি ফিরে আসলো। তুবা তো গালিবের সাথে কথা বলছে না। পুরো রাস্তা তুবা কথা বলেনি। গালিব বুঝতে পেরেছে তুবা রাগ করেছে পরে এমন কাণ্ড করাতে। রুমে এসে তুবা চিল্লানো শুরু করে দিল, গালিব, সুইটহার্ট কি হয়েছে, মরিচ খেয়েছো, ঝাল লেগেছে, মিষ্টি দিব তোমাকে। তুবা, আপনি কেন হসপিটালে এমন করলেন? গালিব, কি করলাম সুইটহার্ট? তুবা, চুমু কেন খেলেন? গালিব, সুইটহার্ট তোমার ঠোঁট দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর তোমার ঠোঁট আমার সামনে আসলে এত গ্লেজ দেয় কেন বলো তো? তুবা, লিপস্টিক দেই সেই জন্য। গালিব, কেন? তুবা, আপনার জন্য। গালিব তুবার পাশে চেয়ে থাকে, বড় বড় চোখ করে অবাক হয়। গালিব, আই লাইক ইট সুইটহার্ট, তোমার এই সত্যি কথাটা আমার ভালো লেগেছে। অনি আর মিসেস ফাতেমা আজ বিকেলে বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার পথে কয়েকটা ছেলে অনিকে টিচ করে অনি কিছু না বলে হেঁটে চলে যাচ্ছিল। কিন্তু ছেলেগুলো অনিদের পিছু পিছু এসে খারাপ খারাপ কথা বলা শুরু করে। মিসেস ফাতেমা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ছেলেকে গিয়ে থাপ্পড় মারে। মিসেস ফাতেমা, বেয়াদব ছেলে, মায়ের বয়সী একজন মহিলার সামনে এভাবে কথা বলতে লজ্জা লাগলো না? ছেলেগুলো মিসেস ফাতেমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মিসেস ফাতেমা ইটের উপরে পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে যায়। অনি দৌড়ে এসে মিসেস ফাতেমার কাছে যায়, গিয়ে দেখে মিসেস ফাতেমা অজ্ঞান হয়ে গেছে। কতক্ষণ সময় পার হয়ে গেছে সেটা জানা নেই। কিছু লোক মিসেস ফাতেমার চোখে মুখে পানি ছিটে দিলে জ্ঞান ফুরে আসে। মিসেস ফাতেমার জ্ঞান আসার সাথে সাথে অনেকে খুঁজতে লাগে, কিন্তু লোকজন বলে আপনি তো রাস্তায় একা পড়ে ছিলেন, আর কেউ ছিল না। মিসেস ফাতেমা নিজের ফোন খুঁজতে লাগলো, কিন্তু ব্যাগ ফোন কিছুই সে পেল না। একজন লোক বলল, আমরা শুধু আপনাকে পেয়েছি, আর কিছু সবজি, তাছাড়া আর কিছুই ছিল না। মিসেস ফাতেমা, আমাকে একটা ফোন দিন প্লিজ, আমি আমার ছেলেকে ফোন দিব। একজন একটা ফোন বের করে মিসেস ফাতেমাকে ফোন দিল। ফোন পেয়ে জিসানের নাম্বার ডায়াল করল। মিসেস ফাতেমা 5/6 বার রিং হওয়ার পরেও জিসান ফোন তুলেনি। মিসেস ফাতেমা হতাশ হয়ে ফোন রেখে দিল। একবার ভাবল তুবাকে ফোন দিবে, কিন্তু তুবা টেনশন করবে দেখে আর ফোন দিল না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, দেখে জিসান বাইরে বেরিয়েছে অনিদের খুঁজে, কিন্তু কোনো খবর নেই। যেই বাজারে অনিরা বাজার করতে যায় সেখানে জিসান গিয়ে শুনে তারা সেই বিকেলে বাজার করে চলে গিয়েছে। একটু পরে জিসানের ফোন বেজে উঠল। জিসান ফোন বের করে দেখে একটা আনসেভ নাম্বার থেকে কল এসেছে। জিসান ফোন রিসিভ করার সাথে সাথে মিসেস ফাতেমা কেঁদে দেয়। মিসেস ফাতেমা, বাবারে, আমি বৌমাকে হারিয়ে ফেলেছি। জিসান, আম্মু কোথায়, তুমি আর কি বলছো এই সব? আমি কখন থেকে তোমাকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর কি হয়েছে অনির? মিসেস ফাতেমা, কিছু টোকাই ছেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করায় আমি তাদের একজনকে মেরেছিলাম, তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি আর অনিকে দেখিতে পাইনি মার কাছে। জিসান, আম্মু তুমি এখন কোথায় আছো আমাকে বলো, আমি আসছি।
মিসেস ফাতেমা জিসানকে লোকেশন পাঠিয়ে দিল। জিসান লোকেশনের জায়গায় চলে আসলো। জিসান এসে তার মাকে নিয়ে গেল। কোথায় এই ঘটনা ঘটেছে সেখানে আমাকে নিয়ে চলো। মিসেস ফাতেমা সহ কিছু লোক জিসানকে সেই জায়গায় নিয়ে গেল। জিসান আশেপাশে ভালোভাবে দেখে নিল কোথাও সিসিটিভি আছে কিনা। ঘটনা স্পটের পাশে একটা দোকান দেখা যেখানে সিসিটিভি আছে কিন্তু সেই দোকান বন্ধ। জিসান, চাচা এই দোকানটার মালিককে কোথায় পাওয়া যাবে একটু বলবেন? ভদ্রলোক, এটা আমার ভাতিজার দোকান, ও একটু অসুস্থ তাই দোকান খুলেনি। জিসান, চাচা উনাকে একটু ফোন করে আসতে বলবেন। ভদ্রলোক তার ভাতিজাকে ফোন দিয়ে আসতে বলল। 5 মিনিট পরে তার ভাতিজা আসে। দোকানে ঢুকে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে জিসান। সিসিটিভি ফুটেজের জিসান দেখতে পায় অনিকে তারা প্রথমে থাপ্পড় মারে তারপরে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছে। জিসান আর কিছু না ভেবে গালিবকে ফোন দিল। গালিব, হ্যাঁ জিসান বলো। আসলে আমি তোমাকে রেখে একটা মিটিং অ্যাটেন্ড করছিলাম তাই তোমার সাথে কথা হয়নি। জিসান, ভাইয়া অনিকে কিডন্যাপ করেছে। গালিব, হোয়াট? কি বলছো, কে কিডন্যাপ করেছে? জিসান, সেদিনের সেই ছেলেদের 3জন আর সাথে আরো 3জন ছিল। রাজ ভাইকে বলে তুমি একটু লোকেশন ট্র্যাক করো প্লিজ। গালিব, ওই বাস্টার্ডদের আমি আর এবার ছাড়ব না। তুমি দাঁড়াও, আমি রাজকে ফোন করছি। জিসান ফোন কেটে দিল। ভদ্রলোক, বাবা এদিকে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তুমি চাইলে আমরা তোমার সাথে ওইখানে গিয়ে দেখতে পারি। জিসান, চাচা আপনি বয়স্ক ব্যক্তি, আপনার কষ্ট করতে হবে না, আমি আপনার ভাতিজাকে নিয়ে যাচ্ছি। ভদ্রলোকের ভাতিজা বলল, ভাইয়া আমি এদের ভালো করে চিনি, এরা নেশাখোর। ওই বাড়ির দিকে তাদের আস্তানা। মিসেস ফাতেমা, তাহলে পুলিশকে খবর দেই আমরা? জিসান, না আম্মু, আগে আমি গিয়ে দেখি কি অবস্থা, তারপরে বাকিটা দেখা যাবে। জিসান ওই ছেলেটাকে নিয়ে ওই বাড়িটির দিকে গেল। মাঝ রাস্তায় গালিব ফোন করল। গালিব, জিসান, রাজ বলল তুমি যেখানে আছো তার আশেপাশের লোকেশন দেখাচ্ছে। জিসান, ভাইয়া আমি মনে হয় তাদের আস্তানা পেয়ে গেছি, আমি যেদিকে যাচ্ছি। গালিব, আচ্ছা আমি একটু পরে ল্যান্ড করব ওইখানে, তুমি যাও, দেখা হচ্ছে। আর হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করবে না বলে দিলাম। জিসান, সেটা আর বলতে, ওরা জানে না কার বুকে হাত দিয়েছে, আজ আমি ওদের কলিজাটা মেপে দেখব। ওই ছেলেটা জিসানকে দেখিয়ে দিল ওই বাড়িতে ওরা নেশা করে। জিসান, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি একা যেতে পারবো। ছেলেটা, ভাইয়া আপনি একা যাবেন না, জানি ওরা কতজন আছে, যদি আপনার কিছু করে ফেলে তখন কি হবে? জিসান, আরে টেনশন নিও না, আমি যাই দেখি, আর হেল্প লাগলেই তোমার চাচাকে ফোন দিব। ছেলেটাকে রেখে জিসান বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির কাছে যেতেই অনির কান্নার আওয়াজ ভেসে আসলো। জিসান দ্রুত বাড়ির ভিতরে ঢুকে পড়ল। জিসান যা দেখল তা দেখে জিসানের শরীরের সমস্ত রোগ রাগে ফুলে উঠল। জিসান দেখল অনিকে 4টা ছেলে হাত পা ধরে রেখেছে, একজন অনির জামার 2 হাত টেনে ছিঁড়ে দিয়েছে। একজন তা ফোনে ভিডিও করছে। ছেলেগুলো জিসানকে দেখে বলল, এই মারি আবার কে রে, ও সময় চলে এসেছে। জিসান গিয়ে জোরে একটা লাথি মারল। অনির উপরে থাকা ছেলেটা ছিটলে এক কোণে গিয়ে পড়ল। বাকি 5জন জিসানের দিকে হামিলে আসে। জিসান সবাইকে পাঞ্চ মারে একটা একটা করে, তাতেই সবাই পড়ে যায়। জিসান, আমি তোদের কিছুই করব না, তোদের জম আসছে, একটু অপেক্ষা কর। নানি নারীর কথা মনে করিয়ে দিবে। জিসান একজনের মাথার চুল ধরে টেনে তুলে উপরের দিকে দেখালো। জিসান, ওইয়ের দেখ তোর জমদূত চলে এসেছে। হেলিকপ্টারের বাতাসে মনে হচ্ছে সবকিছু উড়ে যাচ্ছে এমন অবস্থা। গালিব নিচে নেমে আসছে। তার মধ্যে 3টা ছেলের কলিজা কেঁপে উঠল গালিবকে দেখে। 3জন দৌড়ে গালিবের পা জড়িয়ে ধরল। ভাই আমরা জানতাম না এটা আপনার পরিবার, যদি জানতাম তাহলে কোনো দিন এই কাজ করতাম না। গালিব একবার অনির মুখের দিকে তাকালো। মাহারা বোন তার, যাকে কিনা কোনো দিন ফুলের টোকাও দেয়নি, আজ তার এই অবস্থা। গালিব, জিসান তুমি অনিকে নিয়ে বাড়ি যাও, আমি এদের দেখছি। জিসান গালিবের কথা মত অনিকে নিয়ে যাচ্ছে। অনি কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। নিজের বোনের এই অবস্থা দেখে গালিবের রক্ত টকবক করছে। জিসান অনিকে নিয়ে চলে গেল। গালিব নিজের কোমরের বেল্ট খুলে সব কয়টাকে সাপ পেটার মতো মারল। প্রতিটা আঘাতের পরে ফেটে ফেটে রক্ত বের হওয়া শুরু করে। প্রায় আধা মরা করে দেয় মারতে মারতে। ছেলেগুলোর কথা বলার মতো শক্তি নেই। তবুও গালিবের পা ধরে জীবন ভিক্ষা চায়। গালিব, তোদের মতো নিচ মানের কীর্তির বাঁচিয়ে রাখার কোনো প্রশ্ন ওঠে না।
আজ আমার বোন না হয়ে যদি অন্য কারো বোন এখানে থাকতো, এতক্ষণে তোরা মেয়েটাকে ছিঁড়ে খেতি কুকুরের মতো। তোদের মতো রেপিস্টদের বাঁচিয়ে রাখলে আমার মরা মায়ের আত্মা কেঁদে উঠবে। গালিব সব কয়টাকে হেলিকপ্টার বস্তার মতো করে তুলল অভিসহ। গালিব পাইলটকে বলল কক্সবাজারের যেতে। পাইলট গালিবের কথা মত কক্সবাজার গেল। গালিব, একদম সমুদ্রের মাঝখানে নিয়ে চলুন। গালিবের কথা মত পাইলট সমুদ্রের মাঝখানে আসলো। গালিব সব কয়টাকে লাথি মেরে সমুদ্রের মাঝখানে ফেলে দিল। যা, এখন তোরা মাছের শিকার হো। তোদের মতো রেপিস্টদের শাস্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যু। এখন উপরে গিয়ে বাকি শাস্তি ভোগ কর। জিসান অনিকে নিয়ে আর মিসেস ফাতেমাকে নিয়ে বাড়ি যাচ্ছে। অনি কোনো কথা বলছে না কারোর সাথে। পুরো রাস্তা একদম পাথর হয়ে বসেছিল। বাড়ি এসে জিসান নিজের রুমে নিয়ে গিয়ে গেল অনিকে। জিসান অনিকে নিয়ে বাথরুমে গেল। অনি, ছুবেন না আমাকে, চলে যান আপনি। জিসান, রামাবো, আমি তোমার হাজবেন্ড, দেখো ভালো করে। অনি, আমি নষ্ট হয়ে গেছে, ছেড়ে দিন আমাকে। জিসান অনিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জিসান, তুমি আমার কাছে সব থেকে পবিত্র, কিছু হয়নি তোমার। অনি জিসানের শার্ট খামচে ধরে কান্না করে দেয়। অনি, কেন আমার সাথে এমনটা হলো কেন? অনি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। জিসান অনিকে ফ্রেশ করে বেডে শুয়ে দিয়ে ডক্টরকে ফোন করার জন্য ফোন হাতে নিল। ঠিক সেই সময় গালিব ফোন দেয়। জিসান, হ্যাঁ ভাইয়া বলো। গালিব, শুনো, অনিকে হসপিটালে নিও না তুমি, আম্মু অনিকে নিয়ে রেডি থাকো, আমি আসছি, আমরা অনেক ঢাকায় নিয়ে যাব। জিসান, ওকে ভাইয়া। ভাইয়া। গালিব, ওদের আমি জমির দুয়ারে রেখে এসেছি, তুমি আমার বোনের খেয়াল রেখো, আমি আসছি। জিসান, বাহ রামাবু, তোমাকে তো বেলুনিতে বেশ সুন্দর লাগছে। অনি জোর করে হাসার চেষ্টা করল। দিন যেতে লাগলো। তুবার আজ লাস্ট পরীক্ষা। গালিব প্রতিদিন তুবাকে নিয়ে যায়, আবার নিয়ে আসে। আজ গালিবের একটু আসতে দেরি হচ্ছে, তাই তুবা অপেক্ষা করছে। পিছন থেকে একটা ভদ্রমহিলা তুবাকে ডাকল। ভদ্রমহিলা, মা তোমার সাথে একটু কথা বলা যাবে? তুবা, জি আন্টি বলুন। ভদ্রমহিলা, তোমার নাম কি মা? তুবা, জি তুবা খান। ভদ্রমহিলা, বাহ সুন্দর নাম। আচ্ছা, তোমাকে যে প্রতিদিন রেখে যায় তোমার ভাই, তাকে আমার মেয়ের পছন্দ হয়েছে। তুমি যদি তোমাদের বাড়ির অ্যাড্রেসটা দিতে তাহলে আমি প্রস্তাব নিয়ে যেতাম। তুবা ভদ্রমহিলার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। পিছন থেকে গালিব বলে উঠল, গালিব আন্টি, একটু কথা বললে দেখে শুনে কথা বলুন। আপনার হবু মেয়ের জামাই তো এখানে, আমার সাথেই কথা বলুন। তুবা গালিবের এমন কথা শুনে সাত আসমানে চলে যাওয়ার মতো অবস্থা। ভদ্রমহিলা, আসলে বাবা আমি তোমার সাথেই কথা বলতাম, তোমাকে না পেয়ে তোমার বোনের সাথে কথা বলছিলাম। গালিব, আন্টি ও তো আর কয়দিন পরে আমার বাচ্চার মা হবে, আর আপনি ওকে বোন বানিয়ে দিচ্ছে। ভদ্রমহিলা, কি? গালিব, হ্যাঁ ঠিক শুনেছে, ও আমার ফিউচার বেবির মা। আর আপনার যদি মেয়ে বিয়ে দেয়ার এতই শখ চাপে তাহলে আমাকে বলিয়েন, আমি আবার বিয়েটা খুব ভালো দিতে পারি। ভদ্রমহিলা, আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝতে পারিনি তোমার বিয়ে হয়েছে। গালিব, সমস্যা নেই আন্টি। ভদ্রমহিলা চলে গেলে তুবা গাড়িতে না উঠে হেঁটে সামনের দিকে যেতে লাগলো। গালিব, আরে সুইটহার্ট, ওই দিক কই যাচ্ছ? তুবা, আপনার না বিয়ে করার শখ হয়েছে, যান আপনি বিয়ে করুন। গালিব তুবাকে পিছন থেকে কলে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গেল। গালিব, সুইটহার্ট, 1 মাস তোমাকে টাচ করিনি, এখন কি তুমি চাও তোমার উপন্যাসের নায়কের মতো গাড়িতে বেসামাল হয়ে বাসার সেরে ফেলি? তুবা, এই না, আমি তেমন কিছুই চাই না। আমার আপনি হলেই চলবে, আর কাউকে লাগবে না। গালিব তুবার কপালে চুমু খেয়ে চলে গেল ড্রাইভিং সিটে। গালিব, সুইটহার্ট, আজ তো তোমার পরীক্ষা শেষ, বলো কি ট্রিট চাও? তুবা, তেমন কিছু না, আজ সবাই মিলে একটু ঘুরতে যাব। গালিব, কোথায় ঘুরতে যেতে চাও? তুবা, আমার স্বপ্নের দেশে, যেখানে আমি স্বপ্নে যাই। গালিব, তোমার স্বপ্নের দেশটা কোথায় যেন সুইটহার্ট? তুবা, সেটা তো আমি নিজেও জানি না। গল্প করতে করতে তুবা বাড়ি চলে এসেছে। অনি আর জিসান দাঁড়িয়ে ছিল ফুল নিয়ে। আজ পরীক্ষা শেষ বলে অনি তুবাকে শুভেচ্ছা জানাবে, তাই জিসান ফুল নিয়ে এসেছে। অনি অনেকটা ঠিক হয়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে মনমরা হয়ে বসে থাকে। আর জিসান এই কয়েকদিনে এত এত ভালোবাসা দিয়েছে যাতে অনি সব কিছু ভুলে যায়। তুবা ফুলের তোড়া নিয়ে অনিকে আর জিসানকে ধন্যবাদ দিয়ে নিজের রুমে চলে গেল। গালিব এসে তুবাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেতে লাগলো। তুবা গালিবের এমন আচমকা আক্রমণে কেঁপে উঠল। তুবা, করছেন কি? আমি তো ঘেমে গেছি, ফ্রেশ হয়ে নেই আগে, তারপর না হয়।
গালিব আর কিছু না বলতে দিয়ে তুবার অধরে ডুব দিল। তুবাও গালিবকে সাড়া দিল। এই 1 মাস সে নিজেও অভুক্ত ছিল। তুবার উন্মাদনা দেখে গালিব বলল, গালিব, আই লাইক ইট ইউর হনিমুন সুইটহার্ট। তুবা গালিবের অধরে অধর রেখেই গালিবের শার্টের বোতাম খুলে শার্ট ছুঁড়ে ফেলে দিল। আস্তে আস্তে দুজন দুজনের বেসামাল ভালোবাসায় একাকার হয়ে গেল। তাদের বেসামাল ভালোবাসার অবসান ঘটিয়ে দুজনেই শাওয়ার নিল। তুবা শাওয়ার শেষ করে সবাই মিলে লাঞ্চ শেষ করে ঘুমিয়ে পড়ল। বিকেল বেলা অনি, জিসান আর গালিব তুবা বাইরে ঘরতে বের হলো। রাস্তায় নীলা তার 2 ছেলে নিলয়কে তুলে নিল। সবাই মিলে পুরো বিকেল ঘোরাঘুরি শেষ করে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরে এলো। অনি আর তুবাকে বাড়ি রেখে জিসান আর গালিব একটু বাইরে বের হলো। তুবা বাড়ি এসে প্রতিদিনের মতো তৌহিদ খানকে ঔষধ দিতে গেল। তুবা, বাবা আসবো। তৌহিদ খান, আয় মা, পরীক্ষা কেমন দিলি আজ? তুবা, ভালো বাবা, আজ থেকে পরীক্ষা শেষ, এখন আমার ছুটি ইয়াহু। তৌহিদ খান তুবার বাচ্চামি দেখে তুবার মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে আমার। তুবা তৌহিদ খানকে ঔষধ দিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বসে বসে গল্প পড়ছিল। গালিব এসে বলল, গালিব, সুইটহার্ট কি করো? তুবা, উপন্যাস পড়ছি। গালিব, তোমার নায়ক সামনে দাঁড়িয়ে আছে আর তুমি উপন্যাসের নায়ককে নিয়ে ব্যস্ত। তুবা, আরে তেমন কিছুই না, আমি বোর হচ্ছিলাম তাই এখনই বসলাম একটি। গালিব একটা স্পাইডার ক্যান তুবার দিকে এগিয়ে দিয়ে বলল, গালিব, এটা খেয়ে নাও, বাইরে অনেক খাওয়া হয়েছে, এটা খেয়ে নাও, তাহলে পেট ঠিক থাকবে। তুবা, এটাতে আবার কিছু মিশিয়ে দেননি তো মৌয়ের ক্যানের মতো? গালিব, আমি কেন এই কাজ করতে যাব? তুবা, সেটা আপনি ভালো জানেন। গালিব, আমার যেটা নেয়ার সেটা আমি জোর করেও নিতে পারি সুইটহার্ট। তুবা, তবুও আমার কেমন জানি লাগছে। গালিব, আচ্ছা তোমার যেটা ইচ্ছা সেটা নাও। তুবা গালিবের কাছে রাখা ক্যানটা নিয়ে নিল। খাওয়া শেষ করে বলল, তুবা, নিন, এখন আপনি এটা খেয়ে নিন। গালিব দাঁড়িয়ে আছে। তুবা, আমি জানতাম আপনি কিছু মিশিয়েছেন তাই এখন খাচ্ছেন না, তাই না? গালিব তুবার কথা শুনে একদমে পুরো ক্যান শেষ করে দিল। ক্যান দুটো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে গালিব ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে গালিব তুবার সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেল। গালিবের এমন ব্যবহারে তুবা অনেক অবাক হলো। তুবা, কি হলো? এটা কিছুই তো করলাম না, তাহলে রাগ করলো কেন? যাক, আমার তাতে কি? তুবা হাই তোলা শুরু করলো। তুবা, আজ শান্তির ঘুম হবে মনে হচ্ছে অনেক দিন পর। যার যা মন চায় করুক, আমি এখন ঘুমাবো। তুবা একটু পরেই ঘুমে মগ্ন হয়ে গেল। 9টা 20-এ গালিব রুমে ঢুকলো। রুমে ঢুকে তুবাকে ঘুমিয়ে থাকতে দেখে। গালিব তুবাকে কয়েকবার ডাক দিল সত্যি ঘুমিয়ে গেছে কি না চেক করার জন্য। গালিব যখন নিশ্চিত হলো তুবা ঘুমিয়েছে তখন মুচকি হেসে বলল, গালিব, বোকা মেয়ে, তুমি বুঝতেই পারলে না তোমার সাথে কি হলো। যাক, আমাকে আর বেশি কষ্ট করতে হলো না, তুমি নিজেই জালে এসে পা দিয়েছ। গালিব ফোন বের করে ফোন দিল। গালিব, কাজ অকের রাস্তা ক্লিয়ার, তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, আমি ব্যাগ গুছিয়ে বের হচ্ছি। গালিব ফোন কেটে দিল। গালিব তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। রাত 10টায় তার ফ্লাইট, যত দ্রুত সম্ভব তাকে বের হতে হবে। গালিব তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল। যাওয়ার পথে গালিব নিলয়কে ফোন দিল। নিলয়, হ্যাঁ বল, কাজ হয়েছে। গালিব, হ্যাঁ দোস্ত, ধন্যবাদ তোর সব কিছুর জন্য, আজ তুই না হলে আমি এত দূর আগাতে পারতাম না। নিলয়, বেটা বন্ধু হয়ে এতটুকু তো করতেই পারি। গালিব, তুই এই দিকটা সামলে নিস প্লিজ, আমার এভাবে যেতে ভালো লাগছে না। কিন্তু যাতে তো হবেই, না হলে তো সব শেষ হয়ে যাবে। নিলয়, তোরা এখন কোথায়? গালিব, রাস্তায় আছি, একটু পরেই ফ্লাইট। নিলয়, আচ্ছা তুই ভালোভাবে যা, এদিকটা আমি সামলে নিব। আর পৌঁছে আমাকে ফোন দিস। গালিব, ভালো থাক দোস্ত, তোর এই হেল্প আমি কোনোদিন ভুলব না। নিলয়, তুই তোর এই ধন্যবাদ তোর পকেট রাখো, আর না হলে তোর সব প্ল্যানে পানি পড়ে যাবে বলে দিলাম। গালিব হেসে ফোন কেটে দিল। গালিব এয়ারপোর্টে এসে সব ইমিগ্রেশন শেষ করে নিল। ইমিগ্রেশন শেষ করে তাড়াতাড়ি করে প্লেনে উঠে একটা দীর্ঘশ্বাস নিল। গালিব, যাক বাবা, শেষ পর্যন্ত সব ঠিকঠাকভাবে শেষ করতে পারলাম। প্লেন আকাশে উড়ছে। গালিব, বাই বাই বাংলাদেশ।